একটা ছেলে নিজের মাকে পরকীয়ার অভিযোগে সন্দেহ করছিল, কিন্তু যেদিন সত্যটা জানল সেদিন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। শেষ পর্যন্ত না দেখলে সত্যিটা বিশ্বাসই করতে পারবেন না। হে আল্লাহ, আমার ছেলেটাকে হেফাজত করো। ও যেন সবসময় সত্যের পথে থাকে, কারো প্রতি অন্যায় না করে। ছোট বশির মায়ের পাশে বসেছিল। আম্মা, মানুষ কিভাবে ভালো হয়? মানুষ ভালো হয় তিনটি জিনিসে: সত্য কথা বলা, ধৈর্য ধরা, আর অযথা সন্দেহ না করা। সন্দেহ কেন খারাপ আম্মা? কারণ সন্দেহ আগুনের মতো, এটা সম্পর্ক পুড়িয়ে দেয়, ভালোবাসা নষ্ট করে দেয়। রশিদ এখন বড় হয়েছে, কিন্তু সেই মায়ের উপদেশমূলক কথাগুলো যেন কোথায় হারিয়ে গেছে। যে ছেলে ছোটবেলায় বিশ্বাসের শিক্ষা পেয়েছিল, সময় তাকে এমন এক পরীক্ষার সামনে দাঁড় করালো যেখানে সেই বিশ্বাসী হয়ে উঠল সবচেয়ে বড় প্রশ্ন। বশির অফিস থেকে ফিরে এসে দেখে তার স্ত্রী মরিয়ম কাঁদছে। চুলোয় আগুন নেই, রান্না হয়নি। কি হয়েছে মরিয়ম? আমি এত ক্লান্ত হয়ে এসেছি, অফিসে বসে বসে মাথা ধরে গেছে। এখন এসে দেখি তুমি কাঁদছো, রান্না নেই। এর মধ্যে আবার কি হয়েছে? রশিদ, আমি অনেকবার ভেবেছি তোমাকে বলবো, কিন্তু বলতে লজ্জা লাগে, ভয় লাগে তুমি রাগ করবে, কিন্তু আজ না বলেই পারছি না। এত গুড়িয়ে না বলে সোজা করে বলো। এত রাত করে বসে আছো, তুমি বরং আমি আসার আগেই রান্না করে রাখতে পারতে। তোমার মা আমার আম্মা যান প্রতিদিন দুপুরে বাজারের কথা বলে বেরিয়ে যান, কিন্তু আমি তাকে বাজারে যেতে দেখিনি। উনি কোথাও ঘুরে আসেন, আর গতকাল আমি তাকে এক অচেনা পুরুষের সাথে নিভৃতে কথা বলতে দেখেছি। তুমি এসব কি বলছো? আমার আম্মাজান, যিনি বাবা মারা যাওয়ায় বছরের পর বছর কান্নায় কাটিয়েছেন, যিনি আমাকে একাই মানুষ করেছেন, উনি পরক্রিয়া করবেন? তুমি পাগল হয়েছো নাকি? আমি মিথ্যা কথা বলছি না, আমাকে বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখেছি। তোমার কোনো কথাই আমি বিশ্বাস করব না, তবে প্রমাণ দিতে পারলে দাও, ততদিন এসব কথা আমাকে শোনাবে না। এই বলে রশিদ রেগে অন্য ঘরে চলে যায়। পরদিন সকালে রাবেয়া খাতুন বাজার করার জন্য তৈরি হচ্ছিল। মরিয়ম দরজায় দাঁড়িয়ে। বৌমা, আজ তুমি ঘরটা গুছাতে থাকো, আমি বাজার থেকে আসি। তেল, হলুদ, মরিচ কিছুই নেই। আবার বাজার? আম্মা যান, আপনার এত বাজারে কি দরকার? নাকি বাজারের নামে অন্য কোথাও প্রয়োজন স্বার্থে যান? তুমি কি বলতে চাও বৌমা? আমি তোমার কথাগুলো ঠিক বুঝতে পারছি না, স্পষ্ট করে বলো কি বলতে চাও। আপনি পরপুরুষের সাথে দেখা করতে যান, আমি গতকাল নিজ চোখে দেখেছি। আপনার কি লজ্জা করে না? তুমি আমাকে কি কথা শোনালে বৌমা? এই বয়সে এসে আমাকে পরকীয়ার অপবাদ দিচ্ছ? তোমার মুখে এত বড় কথা কি করে এলো? আমি তোমার শাশুড়ি, তবু তুমি আমাকে এত বড় অপবাদ দিতে পারলে? আমি যা দেখেছি তাই বলেছি, আপনি যান, আপনার কাজ করুন। রাবেয়া খাতুন মনে কষ্ট পায়, এরপরও তিনি তার কাজে চলে যান। রাবেয়া খাতুন সেই নির্জন জায়গায় যান। সেখানে দাঁড়িয়ে আছেন এক সম্ভ্রান্ত বয়স্ক লোক, যিনি আসলে তার স্বামী হাফিজ সাহেব, যাকে সবাই মৃত জানে। রাবেয়া, আজ তোমাকে খুব বিমর্ষ দেখাচ্ছে। আবার বৌমা তোমাকে কিছু বলেছে নাকি? আমি আর পারছি না। আজ বৌমা সরাসরি বলে দিয়েছে আমি পরকীয়া করি। এত লজ্জা, এত অপমান, আমার মরে যেতে ইচ্ছে করছে। তুমি কবে সবার সামনে আসবে? কবে এই আত্মগোপন শেষ হবে? আর বেশি দিন না, ইনশাআল্লাহ। যে পাপীরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল তাদের সব প্রমাণ
জোগাড় করে ফেলেছি, শীঘ্রই পুলিশকে দেব। তারপর আমি সবার সামনে আসব। ততদিন সবুর করো রাবিয়া। আর কত সবুর? বৌমা তো আমাকে ভুল বুঝতে শুরু করেছে। কবে যেন ছেলেও ভুল বুঝে, কেউ আমার কথা শুনে না। হাফিজ সাহেব তাকে সান্ত্বনা দিয়ে বিদায় নেন। এদিকে মরিয়ম লুকিয়ে লুকিয়ে চুপি চুপি সবই দেখে, কিন্তু তাদের কথা কোনো কিছুই শুনতে পায় না। সন্ধ্যায় রশিদ কাজ থেকে ফিরে এলে মরিয়ম তাকে বলে, কালকে সকালে তুমি অফিসে যাবে না। কাল সকালে তোমাকে বাসায় থাকতে হবে। এ আবার কেমন কথা? আমার কি বাসাতে বসে বসে সময় কাটানোর সময় আছে? বড় দায়িত্বশীল কাজ করি আমি। আমি প্রমাণ দিব। তুমি শুধু সকালে অফিসের কথা বলে লুকিয়ে থাকবে। মা যেন মনে করে তুমি অফিসে চলে গেছো। আর দেখবে তোমার আম্মাজান বাজার করি বলে বেরিয়ে পড়বেন। আমরা পেছনে পেছনে যাব। তাতেই বুঝতে পারবে আমি সত্য বলছি কিনা। আমি জানি তুমি মিথ্যা বলছো, কিন্তু তবুও আমি তোমার কথা রাখবো। যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তোমাকে নিয়ে আমি কিছু সিদ্ধান্ত নিব। কি সিদ্ধান্ত নেওয়ার দরকার আমিও ভেবে রেখেছি। চলো কালকে সকাল হলে দেখা যাবে আমি মিথ্যা বলছি নাকি সত্য। কালকে আমি তোমাকে প্রমাণ দেব। পরদিন সকালে রাবেয়া খাতুন আবার বের হন। রশিদ ও মরিয়ম পেছনে পেছনে যান। দূর থেকে দেখেন রাবেয়া এক লোকের সাথে দাঁড়িয়ে কথা বলছেন। মুখ দেখা যাচ্ছে না, শুধু পেছনের দিক দেখা যায়। এই লোকটাকে কেমন যেন পরিচিত লাগছে, কিন্তু বাবা তো মারা গেছেন অনেক আগে। আমি তোমাকে বলেছিলাম এই লোকটার সাথেই প্রতিদিন দেখা করে তোমার মা। এবার নিজ চোখে দেখো। হাফিজ সাহেব রাবেয়া খাতুনকে বিদায় দিয়ে চলে যান। রাবেয়া খাতুনও বাড়ির দিকে রওনা দেন। হাফিজ সাহেব যে রাস্তা দিয়ে যাচ্ছিল সে রাস্তায় বশির পথ আগলে দাঁড়ায়, কিন্তু হাফিজ সাহেবের মুখ দেখে বশিরের চোখ কপালে উঠে, গলা দিয়ে শব্দ বের হয় না। এটা কি বাবা? আপনি তো মারা গিয়েছেন। আমরা তো জানাজাও পড়েছিলাম, তাহলে আপনি বেঁচে আছেন কিভাবে? হ্যাঁ বাবা, আমি বেঁচে আছি। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। নিয়ত ছিল বড়, তাই আত্মগোপন করতে বাধ্য হয়েছিলাম। হাফিজ সাহেব সব খুলে বলেন, কিভাবে তার শত্রুরা তাকে হত্যার চেষ্টা করেছিল, কিভাবে তিনি গুরুতর অবস্থায় বেঁচে যান, কিভাবে প্রমাণ সংগ্রহ করতে নীরবে একা কাজ করেছেন, আর নিজের পরিবারকে বিপদ থেকে বাঁচিয়ে আত্মগোপন করেছিলেন। শুধু তার স্ত্রী রাবেয়া খাতুনই জানতেন, কারণ মাঝে মাঝে প্রয়োজনে তাকে কিছু তথ্য দিতেন। তোমরা তোমাদের মাকে পরক্রিয়ার জন্য দোষারোপ করছো। আসলে তোমার মা খুব ভালো মানুষ। সে কখনো পর পুরুষের দিকে তাকায়নি। প্রয়োজনের জন্য সে আমার সাথে দেখা করত, এছাড়া আর কিছুই না। বাবা, আমি আপনাকে মাথা তুলে দেখাতে লজ্জা করছে। আমি ভেবে নিয়েছিলাম মা খারাপ কাজ করছেন, অথচ আপনি বেঁচে আছেন, সত্যের জন্য লড়ছেন। আর আমি বড় অন্যায় করেছি। আমাকে এখন যেতে হবে, কেউ দেখে ফেললে বিপদ হতে পারে। এই বলে হাফিজ সাহেব সেখান থেকে দ্রুত কেটে যান। বশির ও মরিয়ম তাদের মায়ের কাছে যান আর গিয়ে ক্ষমা প্রার্থনা করেন। আম্মাজান আমাকে ক্ষমা করুন। আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আমি সবচেয়ে বড় পাপী। আম্মা, ছোটবেলায় আপনি আমাকে শিখিয়েছিলেন অযথা সন্দেহ করতে নেই, কিন্তু আমি সেই কথাই ভুলে গিয়েছিলাম। মানুষ ভুল করে বাবা, কিন্তু ভুল থেকে শিক্ষা নিলেই সে সফল হয়। আমি শুধু সন্দেহ করিনি, আমি অপবাদ দিয়েছি। আজ বুঝলাম না জেনে কাউকে বিচার করা কত বড় অন্যায়। এই দুনিয়ার সবচেয়ে নাজুক জিনিস কি জানো? মানুষের সম্মান।
একবার ভেঙে গেলে আবার জোড়া লাগানো খুব কঠিন। আমরা কি আবার আগের মতো হতে পারবো? ইনশাল্লাহ পারবে। যেখানে ক্ষমা আছে সেখানে সম্পর্ক কখনো নষ্ট হয় না। আজ থেকে আমরা একটা প্রতিজ্ঞা করি, কোনো কথা যাচাই ছাড়া বিশ্বাস করব না, আর পরিবারকে সবসময় আগে রাখবো। বশির ও মরিয়ম রাবেয়া খাতুনের কাছে ক্ষমা চান। রাবেয়া খাতুন প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর বলেন, তোমরা আমার বাচ্চা, মা সন্তানকে কখনো ক্ষমা না করে পারে। কিন্তু মনে রেখো, কারো সম্পর্কে কোনো কথা বলার আগে নিশ্চিত হয়ে নিও। অন্ধ সন্দেহ পরিবার ভাঙার আগুন। হঠাৎ করে সেখানে উপস্থিত হন হাফিজ সাহেব। তিনি সবাইকে বলেন, আমি লুকিয়েছিলাম শুধু এই কারণে যে আমি যেন ওই পাপীদের সাজা দিতে পারি। এখন সব শেষ। কাল আমি পুলিশে অভিযোগ করব। আমি আর আত্মগোপন করব না। তোমাদের সবাইকে নিয়ে নতুন করে জীবন শুরু করব ইনশাআল্লাহ। বাবাকে পেয়ে যেন পুরো দুনিয়া পেয়েছি। আমাদের পরিবার আজ নতুন আলো পেল। আমি আজ থেকে শিখেছি, সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস আর ধৈর্য। ভুল করে ফেললেও ক্ষমার পথ খোলা রাখা উচিত। নিজেকে সন্দেহ থেকে বাঁচিয়ে রাখো। নিশ্চয়ই কোনো কোনো সন্দেহ পাপ। আজ এই ঘটনা থেকে তোমরা শিক্ষা নেও। অন্ধ সন্দেহ কত বড় বিনাশ ডেকে আনে, আর ক্ষমা ও সত্য প্রকাশ কত বড় প্রশান্তি ডেকে আনে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের অনুপ্রেরণা। এমন আরো সুন্দর ও শিক্ষামূলক গল্প নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।